আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে সব নিয়মকানুন মেনে চলার পরেও শাস্তি পেতে হলো? শুনতে অবাক লাগলেও আজ আমরা এমনই এক ইউটিউব ক্রিয়েটরের অবিশ্বাস্য একটা গল্প নিয়ে কথা বলবো, যেখানে ঠিক এমনটাই ঘটেছিল। ভাবুন তো একবার, কেউ একজন খুব দরকারি একটা কাজ করল, সব নিয়ম মেনেই করল, কিন্তু তার জন্যই তাকে শাস্তি দেওয়া হলো। অদ্ভুত লাগছে শুনতে, তাই না? ইউটিউবার মনোজদের সাথে কিন্তু ঠিক এমনটাই হয়েছিল। তো গল্পটা শুরু হয় একেবারে যাকে বলে বিনা মেঘে বজ্রপাতের মতো। একদিন ভিডিও বানিয়েছিলেন, বিশেষ করে যারা নতুন কন্টেন্ট বানাচ্ছে তাদের জন্য। টপিকটা ছিল ইউটিউব ভিডিওর জন্য কপিরাইট ফ্রি মিউজিক কোথা থেকে পাওয়া যেতে পারে। মানে বুঝতেই পারছেন, একেবারে শিক্ষামূলক আর সবার কাজে লাগার মতো একটা কন্টেন্ট। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? ওই ভিডিওতে উনি ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি আর এনসিএস মানে নো কপিরাইট সাউন্ডসের মতো নির্ভরযোগ্য সোর্সের কথাই বলছিলেন। তার মানে উনি আসলে ইউটিউবেরই তৈরি করা রিসোর্স ব্যবহার করার পরামর্শ দিচ্ছিলেন। ভাবা যায়? কিন্তু ঠিক এর পরে ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। ইউটিউবের সিস্টেম কিনা এই ভিডিওটাকে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট, মানে ক্ষতিকর ও বিপজ্জনক কন্টেন্ট বলে ট্যাগ করে দিল। আর শুধু তাই না, সোজা একটা স্ট্রাইক বসিয়ে দিল চ্যানেলে। এমন একটা হেল্পফুল ভিডিওর জন্য এই কারণটা তো সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আর পরিস্থিতিটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা একবার ভাবুন। ওনার চ্যানেলে আগে থেকেই একটা স্ট্রাইক ছিল, এটা নিয়ে হলো দুটো। তার মানে আর মাত্র একটা স্ট্রাইক এলেই ওনার 1700টা ভিডিও সহ পুরো চ্যানেলটা চিরদিনের জন্য ডিলিট হয়ে যেত। মানে সব পরিশ্রম এক মুহূর্তে শেষ। তো চ্যানেলটা বাঁচানোর জন্য উপায়ে সমাধানের চেষ্টা শুরু করলেন, কিন্তু তিনি গিয়ে ধাক্কা খেলেন যাকে বলে এক প্রত্যাখ্যানের দেয়ালে। উনি ইউটিউবের চ্যাট সাপোর্টে যোগাযোগ করলেন, কিন্তু ফেসে গেলেন এক অদ্ভুত আর হতাশাজনক লুপের মধ্যে। মানে ব্যাপারটা এমন, বারবার পুরো ঘটনাটা ব্যাখ্যা করা, তারপর ইন্টারনাল রিভিউর জন্য অপেক্ষা করা, আর শেষে আবেদন নাকচ। আর এই একই জিনিস চলল একবার দুবার নয়, প্রায় 6 থেকে 7 বার। এতবার চেষ্টার পর ইউটিউবের ইন্টারনাল টিমের কাছ থেকে ফাইনাল রাইটটা এলো। তারা সাফ জানিয়ে দিল স্ট্রাইকটা থাকবে, ভিডিওটিতে ক্ষতিকর এবং বিপজ্জনক কন্টেন্ট রয়েছে। ব্যাস, সব আশা শেষ। এর চেয়ে হতাশজনক উত্তর আর কি হতে পারে? আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি ছিল জানেন? যখন উনি জানতে চাইলেন যে আচ্ছা ভিডিওর ঠিক কোন জিনিসটা ক্ষতিকর, সাপোর্ট টিম কোনো নির্দিষ্ট উত্তরই দিল না। তার বদলে কি করল? শুধু জেনারেল পলিসি পেজের একটা লিঙ্ক ধরিয়ে দিল। মানে এতে তো বিভ্রান্তি আর হতাশা কমার বদলে আরও বেড়ে গেল। যখন সব অফিসিয়াল রাস্তা বন্ধ হয়ে গেল, তখন উনি এমন একটা পদক্ষেপ নিলেন যা পুরো খেলার মোড়টাই ঘুরিয়ে দিল। উনি ঠিক করলেন এই বিষয়টার ব্যক্তিগত স্তরে না রেখে সবার সামনে পাবলিকলি তুলে ধরবেন। যেহেতু ব্যক্তিগতভাবে কোনো সমাধানই পাওয়া যাচ্ছিল না, উনি টুইটারে, মানে এখন যেটা এক্স, সেখানে @YouTube India কে ট্র্যাক করে প্রকাশ্যে পুরো ঘটনাটা ব্যাখ্যা করলেন। প্রাইভেট সাপোর্টের ওই গোলকধান্দা থেকে বেরিয়ে এসে পাবলিক অ্যাকাউন্টেবিলিটির পথটাই বেছে নিলেন। আর এই পাবলিক আপিলের পরেই ঘটল একেবারে আশ্চর্যজনক ঘটনা। বলা যেতে পারে গল্পের ক্লাইম্যাক্সটা ঠিক এখানে। একবার শুধু পার্থক্যটা দেখুন। একদিকে ইন্টারনাল সাপোর্ট টিম, যারা 6-7 বার রিভিউ করার পর বলছে আপনার স্ট্রাইকটা একদম ঠিক আছে। আর অন্যদিকে মাত্র একটা পাবলিক টুইটের পরে ইউটিউব বলছে, সরি, আমাদের ভুল হয়েছিল, আপনার স্ট্রাইক তুলে নেওয়া হয়েছে। মানে একই সিস্টেমের এই দুটো রূপ, সত্যিই অবাক করার মতো, তাই না? শুধু একবার ভাবুন, ওই ক্রিয়েটরকে প্রায় 4-5 দিন ধরে কী পরিমাণ মানসিক চাপ আর অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। দিনের পর দিন আবেদন নাকচ হওয়ার পর শেষে কিনা মাত্র একটা টুইটেই সব সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে এই পুরো অভিজ্ঞতা থেকে অন্য ক্রিয়েটরদের জন্য কি শিক্ষা পাওয়া গেল? মানে এর থেকে আসল টেকঅ্যাওয়েটা কি? চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক। প্রথমত এটা পরিষ্কার যে জটিল সমস্যার ক্ষেত্রে অফিসিয়াল চ্যাট সাপোর্ট অনেক সময়ই কোনো কাজেই আসে না। দ্বিতীয়ত ইন্টারনাল রিভিউ টিমও যে বারবার ভুল করতে পারে, এটাও প্রমাণিত। কিন্তু আসল ব্যাপারটা হলো, যখনই বিষয়টা পাবলিকলি তোলা হয় তখন মনে হয় যেন একেবারে অন্য লেভেলের একটা রিভিউ শুরু হয়। আর তাই গুরুত্বপূর্ণ সমস্যার ক্ষেত্রে টুইটারই এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর একটা মাধ্যম বলে মনে হচ্ছে। এই পুরো ঘটনার সারসংক্ষেপটা ক্রিয়েট ভালোভাবে বোঝা যায়। উনি সোজাসাপটা বলেছেন, ইউটিউবের চ্যাট সাপোর্ট কোনো কাজের নয়, সবচেয়ে ভালো উপায় হলো টুইটারে গিয়ে ইউটিউব ইন্ডিয়াকে ট্যাগ করা। তো এই পুরো ঘটনাটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যখন ফেসবুক, ইউটিউবের মতো বড় বড় প্ল্যাটফর্মগুলো এতটাই অটোমেটেড সিস্টেমের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন কি
পাবলিক প্রেশার বা জনসম্মুখে চাপ তৈরি করাই একমাত্র সত্যিকারের সমাধানে পথ হয়ে দাঁড়ায়? ব্যাপারটা কিন্তু সত্যি ভাবনার।